নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, অনলাইন প্রচারণাও নিষেধাজ্ঞা, সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিল পাশ, জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি দিল সংসদ। হাদির খুনিদের ফেরত দেবে দিল্লি, শেখ হাসিনাকেও হস্তান্তরের অনুরোধ ঢাকার। খলিলুর জয়শঙ্কর বৈঠক, দ্রুতই বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা সহজ করার আশ্বাস। হাবের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় আরও ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত প্রায় ১,৫০০। হাসপাতালে বেড়েই চলেছে রোগীর চাপ, ২ সপ্তাহ এগিয়ে সারা দেশে টিকাদান শুরু ২০ এপ্রিল। রাজধানীতে পেনগান আতঙ্ক, পুরান ঢাকায় যুবদল কর্মীকে গুলির ঘটনায় গ্রেফতার ২, ব্যবহৃত কলম আকৃতির অস্ত্র উদ্ধার, উৎসের খোঁজে গোয়েন্দা পুলিশ। এবং ২ সপ্তাহের যুদ্ধবিরতিতে ইরান যুক্তরাষ্ট্র উভয় পক্ষেরই বিজয় দাবি। লেবাননে ইসরায়েলি হামলায় ২৫৪ জন নিহত, আহত ৮০০। হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা তেহরানের। প্রবাসের সময় সঙ্গে আছি আমি মিসবাহুল আলিফ। নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে পাশ হয়েছে সন্ত্রাস বিরোধী সংশোধনী বিল। এর আওতায় অনলাইন অফলাইনে প্রচারণাও থাকছে নিষেধাজ্ঞা। বিচার করা যাবে নেতাকর্মীদেরও, রাখা হয়েছে ৪ থেকে ১৪ বছর পর্যন্ত শাস্তির বিধান। এদিকে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি দিয়ে সর্বসম্মতক্রমে বিল পাশ হয়েছে জাতীয় সংসদে। এদিন ১৩টি বিল পাশ হয়। এ নিয়ে ৪ দিনের সংসদ অধিবেশনে পাশ হলো ২৮টি বিল ও ৫৪টি অধ্যাদেশ। জুলাই অভ্যুত্থানে ব্যাপক হত্যা ও হত্যাকাণ্ড উস্কে দেওয়ার অভিযোগে ২০২৫ সালের ১১ মে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগ ও দলটির সব সহযোগী ও অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। একই আইনে ২০২৪ সালের অক্টোবরে নিষিদ্ধ করা হয় ছাত্রলীগকে। এই অধ্যাদেশের বলে ২০০৯ সালে সন্ত্রাস বিরোধী আইনের ১৮ এবং ২০ ধারা সংশোধন করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ত্রাস বিরোধী আইন বুধবার সংসদের প্রথম অধিবেশনের ৭১তম দিনে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল ২০২৬ উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় এই বিলকে সেনসিটিভ উল্লেখ করে আলোচনার জন্য সময় চান বিরোধী দলীয় নেতা। তবে স্পিকার জানান, আপত্তির সময় পার হয় তার সম্ভব নয়। ৩-৪ মিনিট আগে হাতে পেয়েছি, তো এটা পুরা পড়তে পারি নাই, যেহেতু আইনটা অবশ্যই একটা সেনসিটিভ আইন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জামায়াত ও এনসিপির দাবির মুখে এই অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। এটি তারই বিল। এই বিলটা হলো একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধকরণ সংক্রান্ত একটা অ্যামেন্ডমেন্ট। সন্ত্রাস বিরোধী সংশোধন বিল ২০২৬ মহান জাতীয় সংসদে উত্থাপিত আকারে পাশ করা হোক। এ সময় সর্বসম্মতভাবে বিলটি কণ্ঠভোটে পাশ হয়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল ২০২৬ সর্বসম্মতিক্রমে পাশ হলো। এদিন বিকেলে ৩:৩০টায় আবারও শুরু হয় অধিবেশন। এ সময় জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা ও দায় নির্ধারণের লক্ষ্যে প্রণীত জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল ২০২৬ সংসদে পাশ হয়। জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা ও দায় নির্ধারণের লক্ষ্যে আনিত একটি বিল, জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল ২০২৬ মহান সংসদ উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। এই ইনডেমনিটিটা জাতীয় মানবাধিকার কমিশনের উপরে নির্ভর করবে। এবার এই জাতীয় মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশ, সেটা কিন্তু ইতিমধ্যে ল্যাপস করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। পরে জাতির পিতার পরিবারের নিরাপত্তা রহিতকরণ বিল কণ্ঠভোটে পাশ হয়। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় ওসমান হাদির খুনিদের ফেরত দিতে রাজি হয়েছে ভারত। অন্যদিকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকেও হস্তান্তরের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। নয়াদিল্লিতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে একমত হয়েছেন ডক্টর খলিলুর রহমান ও এস জয়শঙ্কর। আলোচনায় দ্রুতই বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা সহজ করার আশ্বাস মিলেছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ভারতে উচ্চ পর্যায়ে প্রথম সফরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বুধবার দুপুরে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে তাকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর সুব্রামানিয়াম জয়শঙ্কর।
প্রতিবেশী দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে আরও ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আলোচনার টেবিলে উভয় পক্ষই প্রাধান্য দেয় দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন ক্ষেত্র পর্যালোচনায়। পাশাপাশি আঞ্চলিক এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও মতবিনিময় করেন তারা। পরে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শহীদ ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেফতারের জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। দুদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তির আওতায় আসামিদের বাংলাদেশে ফেরাতে উভয় পক্ষ সম্মত হয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে আবারও অনুরোধ জানায় বাংলাদেশ। বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী শিগগিরই বাংলাদেশি নাগরিকদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক সহ ভিসা প্রক্রিয়া সহজ করার প্রতিশ্রুতি দেন। একই দিন বিকেলে ডক্টর খলিলুর রহমান দেশটির তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গেও বৈঠক করেন। সংকট মোকাবেলায় ডিজেল ও সার রফতানির পরিমাণ বাড়ানোর জন্য অনুরোধ জানায় ঢাকা। বিষয়টিকে ইতিবাচক হিসেবে বিবেচনার আশ্বাস মিলেছে দিল্লির তরফে। এর আগে মঙ্গলবার ভারতে পৌঁছানোর পরই দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং উপদেষ্টা হুমায়ুন কবির। শাতিলা শারমিন, সময় সংবাদ। সীমান্ত হত্যায় ভারতের দুঃখ প্রকাশের পরদিনই লালমনিরহাটে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের। পতাকা বৈঠকে প্রতিবাদ জানিয়েছে বিজেপি। দ্রুত মরদেহ ফেরানোর দাবি স্বজনদের। বুধবার ভোরে লালমনিরহাট পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে শূন্য লাইন থেকে ভারতের প্রায় 500 গজ ভেতরে গুলির শব্দ শোনা যায়। পরে বিএসএফের পক্ষ থেকে জানানো হয় 7 থেকে 8 বাংলাদেশি কাঁটা তারের বেড়া কাটার উদ্দেশ্যে প্রবেশ করলে প্রথমেই সতর্কতামূলক গুলি ছোড়া হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ঘটে। এ সময় আলী হোসেন নামে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হন। বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 6 রান গুলি হয়। সকালবেলা ঘুম থেকে উঠি দেখি এইখানে লোক প্রায় বহু লোক জড়ো হয়েছে। এখানে রাত 3টের সময় গুলি হয়েছে। এখন নাম পানিরটারি বাড়ি আলী নাম, সে এখন ভারতে গুলির আঘাতে মৃত্যু হয়েছে। মরদেহ ফিরিয়ে আনতে সকাল 11টার দিকে পতাকা বৈঠক হয়েছে। দ্রুত মরদেহ হস্তান্তর করবে বলে জানিয়েছে বিএসএফ। সময় সংবাদ, লালমনিরহাট। হাম সংক্রমণে বাড়ছে মৃত্যু। 24 ঘন্টায় উপসর্গ নিয়ে মারা গেছে আরও 10 শিশু। হাসপাতালে ভর্তি হয়েছে 1437 জন। এতে উদ্বেগ উৎকণ্ঠায় অভিভাবকরা। 6 মাসের কম বয়সী শিশুরাও আক্রান্ত হওয়ায় জটিল হচ্ছে পরিস্থিতি। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান চিকিৎসকদের। শরীরের র্যাশ, জ্বর ও নিউমোনিয়া নিয়ে কাতরাচ্ছে ছোট্ট শিশু। দিনের পর দিন ছোট্ট সোনামণির কষ্ট দেখে মায়ের চোখও তাই ছলছল। কেবল হাম নয়, কাছাকাছি ধরনের নানা উপসর্গ নিয়েও হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেক শিশু। রোগ প্রতিরোধ ক্ষমতা ওর কমতে একটু করে, এজন্য হয়তো ওর হামটা হয়েছে আর কি। ওর বয়স হয়েছিল, হামের টিকা দিতে পারি নাই। ওর টিকা দেয় না, ওর হাড়ে ছিদ্র আছে, এই জন্য টিকা দেয় নাই। চিকিৎসকরা বলছেন টিকাদানের বয়সসীমার আগেই আক্রান্ত হচ্ছে শিশুরা, যা উদ্বেগ বাড়াচ্ছে কয়েক গুণ। প্রাদুর্ভাব ঠেকাতে স্বাস্থ্যবিধির উপর জোর দেওয়ার পরামর্শ দেন তারা। লক্ষণ দেখা দিচ্ছে এবার খুবই উদ্বেগজনক, সেটা হলো গিয়ে অর্ধেক বাচ্চাই তো 9 মাসের আগে। তাহলে প্রমাণ করে যে আমরা আগে কেন 9 মাসে দিতাম, যে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, হামের প্রতিরোধটা মার থেকে পায়, সেটা পারসিস্ট করে। তাহলে দেখা যাচ্ছে আমার সেই বাচ্চাদের সেই জিনিসটা হচ্ছে না। হামের উপসর্গ নিয়ে জেলা ও বিভাগীয় শহরের হাসপাতালেও প্রতিদিন বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। গালের মধ্যে, মুহের মধ্যে উটকা উটকা হইয়া আরে কি জানি হইছে। বাবু মানে চোখের ভিতরে উঠছে, চোখটাই মেলতে পারে না। নন্তির মতন উঠছিল বলে হাম ডাক্তারে বলছে। এসব হাসপাতালের চিকিৎসকরা বলছেন বিশেষ ওয়ার্ড চালু করে দেয়া হচ্ছে চিকিৎসা। হামের রোগীদের জন্য মেজাজ কর্নার চালু আছে এখানে। যে সমস্ত হামের রোগীরা আসে তাদেরকে আমরা আইসোলেশন করে থাকি, যেন অন্যান্য বাচ্চারা, সুস্থ বাচ্চারা আক্রান্ত না হয় হামে। আতঙ্কিত না হয়ে সঠিক সময়ে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া এবং টিকা দেওয়ার পরামর্শ চিকিৎসকদের। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। এদিকে 2 সপ্তাহ হয়ে গিয়ে সারা দেশে হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে 20 এপ্রিল। সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী সর্দার শাখাওয়াত হোসেন। তিনি জানান, ইউনিসেফ থেকে 419 কোটি টাকার ভ্যাকসিন কেনার প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে 2 কোটি 19 লাখ টিকা
সরকারের হাতে এসে পৌঁছেছে। উদ্বিগ্ন না হয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। ইউনিসেফের ক্রয় ব্যবস্থার মাধ্যমে সমন্বয় জোরদার করে দ্রুত ভ্যাকসিন সরবরাহ পুনরুদ্ধার করা হচ্ছে, যেই কারণে আমরা ভ্যাকসিন আগামী সারা দেশব্যাপী 15 দিন এগিয়ে এনেছি মাননীয় স্পিকার। এছাড়াও ইউনিসেফের মাধ্যমে 419 কোটি টাকার ভ্যাকসিন ক্রয় প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আমরা 200 কোটি টাকার অলরেডি নিয়েছি, আরও বাকি টাকার ডেলিভারি আমরা আবুধাবি থেকে, যেটা 209টা দেশে তারা ওখান থেকে দেয়, আমরা যাতে সবার আগে পাই এই জন্য আজকে আমরা একটা প্রতিনিধি গ্রুপ পাঠিয়েছি এবং আমরা আশা করি আমরা আগে পাবো মাননীয় স্পিকার। চলতি অর্থ বছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2 লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার। পর্যায়ক্রমে সব উপজেলায় চালু হবে মিড ডে মিল। সংসদ অধিবেশনের শুরুতে টেবিলে উত্থাপিত বক্তব্যে সরকারের এই পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের কার্যসূচির শুরুতে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর সরাসরি বক্তব্য না দিলেও লিখিত উত্তর উত্থাপন করা হয়। এতে প্রধানমন্ত্রী জানান, মাধ্যমিকে বাধ্যতামূলক করা হবে কারিগরি শিক্ষা। নারী শিক্ষার প্রসারে সব উপজেলা সদরে মহিলা কলেজ সরকারিকরণে বিবেচনা করছে সরকার। এ সময় 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন সরকার প্রধান। মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস পাবনা 5, মোহাম্মদ আব্দুল সালাম। অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত তেল, তাই ফিলিং স্টেশনগুলোতে ক্ষুব্ধ গ্রাহকদের হট্টগোল। নিয়ন্ত্রণে পাম্পগুলোতে কাজ করছে জেলা প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে তেলের সংকটে দিশেহারা কৃষকরা, এতে উৎপাদনে বিপর্যয়ের শঙ্কা তৈরি হয়েছে। জ্বালানি তেল পেতে গ্রাহকদের হট্টগোল। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে কাঙ্ক্ষিত তেল না পাওয়ায় ক্ষুব্ধ গ্রাহক। জামালপুরে তেলের জন্য ভোর থেকে পাম্পগুলোতে কৃষক ও মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন। তারপরও পর্যাপ্ত জ্বালানি তেল না পাওয়ায় দেওয়ানগঞ্জ উপজেলার কাঠারবিল এলাকায় ফিলিং স্টেশনে বিক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রাহকেরা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থিত হন দেওয়ানগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে গত 1 মাস ধরে জ্বালানি তেলের সংকটে ভুগছে দেশবাসী। ঘণ্টার পর ঘণ্টা ফিলিং স্টেশনগুলোতে অপেক্ষা করে প্রাইভেট কার ও মোটরসাইকেল চালকদের তীব্র তাপদাহে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। এদিকে ডিজেল সংকটে বড় আবাদে সেচ দিতে পারছেন না চাষিরা। এতে উৎপাদনে বিপর্যয়ের শঙ্কা তাদের। নিয়ম ছাড়া অনিয়মে যারা নিয়ে যাচ্ছে তাদের জন্য আমরা সংকটে পড়ে গেছি। অনেকের লাইসেন্স নাই, তারাও এসে তেল নিচ্ছে। নির্দিষ্ট টাইমের ভিতরে তেলটা দিলে সবার ভোগান্তি কমবে। জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ও স্বচ্ছতা ফেরাতে ঝিনাইদহের কালীগঞ্জে স্মার্ট অ্যাপ তৈরি করেছেন স্থানীয় এক তরুণ শিল্প উদ্যোক্তা। সেই অ্যাপের মাধ্যমে বুধবার সকাল থেকে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে একজন ব্যক্তি যেন বারবার তেল নিতে না পারে। ঠাকুরগাঁয়ে ফুয়েল কার্ডেও কমছে না ভোগান্তি। তপ্ত রোদে দাঁড়িয়ে থেকে তেল কিনতে গিয়ে নাজেহাল গ্রাহকেরা। অফিস টাইমে যদি আমরা লাইনে ধরি তাহলে আমাদের অফিসের সময়ের ব্যাঘাত ঘটছে। তবে রাঙামাটিতে ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে জ্বালানি সরবরাহ করায় সুফল মিলতে শুরু করেছে ফিলিং স্টেশনগুলোতে। 4-5টা লাইন, এখন শুধু একটা লাইন, এখন মোটামুটি হচ্ছে অনেক ভালো। অসাধু লোকজন তারা অন্য পাম্প থেকে তেল সংগ্রহ করে এখানে এসে পুনরায় যখন তেল সংগ্রহ করার জন্য স্লিপ গ্রহণ করছিল, তখন আমরা আমাদের সফটওয়্যার আমরা ধরতে পেরেছি। এদিকে নাটোর শহরের স্টেশন বাজার এলাকায় পাম্পের তেলের সিরিয়াল নিয়ে সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হয় জেলা প্রশাসন। এই সংঘর্ষে আহত হয় 2 জন। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। দেশের 5 জেলায় আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে জব্দ করা হয়েছে প্রায় 67,000 লিটার ভোজ্য তেল। এসব অভিযানে 4 লাখ টাকা জরিমানা করা হয়। ভোজ্য তেলের বাজার অস্থির করতে তেল মজুত করা হয়েছে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এদিকে লাইটার জাহাজে অবৈধ তেলের মজুত রোধে অভিযান চলছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে। লাইটার জাহাজে জ্বালানি ও ভোজ্য তেলের অবৈধ মজুতের অভিযোগে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে চলছে যৌথ অভিযান। বুধবার দুপুর থেকে বন্দর কর্তৃপক্ষ, কোস্টগার্ড ও নৌবাহিনীর সমন্বিত এ অভিযানে 22টি জাহাজে তল্লাশি চালানো হয়। তবে অভিযানে বড় কোনো অনিয়ম পাওয়া না গেলেও জ্বালানি সংকট রোধে অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। কোনো লাইটার ভেসেলে যেন মজুত করে কোনো জ্বালানি তেল মজুত করা না হয়,
সেই বিষয়টা নিশ্চিত করার জন্যই আজকের এই যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। তেল সংক্রান্ত কোনো অনিয়ম আমরা দেখতে পাই নাই, অল্প কিছু কাগজপত্র সংক্রান্ত অনিয়ম আছে, সেটা আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় দেখেছেন। এদিকে নগরীর নাসিরাবাদ এবং কর্ণফুলী কমপ্লেক্স সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠান থেকে 1042 লিটার সয়াবিন তেল এবং আরেকটি প্রতিষ্ঠান থেকে 21,600 লিটার মজুত করা ভোজ্য তেল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় 60,000 টাকা। যশোরের নীলগঞ্জ এলাকায় একটি গোডাউনে অভিযান চালিয়ে 43,044 লিটার ভোজ্য তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 91 লাখ টাকা। এ সময় প্রতিষ্ঠানের মালিককে নগদ 50,000 টাকা জরিমানা করা হয়। বিক্রি হচ্ছে কত সেটা কোনো সুনির্দিষ্টভাবে মূল্য তালিকায় ছিল না। মূল্য তালিকা অবশ্যই সংরক্ষণ করতে হবে, কিন্তু ওনাদের কাছে এসে কোনো সংরক্ষণ অবস্থা পাওয়া যায়নি। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্লাস্টিকের গ্যালনে মজুত করা 1200 লিটার ভোজ্য তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। অনুমোদন ছাড়া অবৈধভাবে নিম্নমানের ভোজ্য তেল প্রক্রিয়াজাত ও বাজারজাতের অভিযোগে মেয়াজ ফুড প্রোডাক্টসকে 2 লাখ টাকা জরিমানা করা হয়। ভোজ্য তেল যখন বাজারজাত করবেন আপনার একটা কোম্পানি থাকতে হবে, অনুমোদন থাকতে হবে। আমাদের যারা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান আছেন যেমন বিএসটিআই সহ এই জায়গায় কিন্তু তার অনুমতিটা লাগবে, তার কিন্তু কোনো ধরনের অনুমতি নাই। টাঙ্গাইল শহরের পার্ক বাজারে দুটি প্রতিষ্ঠানকে নকল সস এবং অতিরিক্ত মূল্যে ভোজ্য তেল বিক্রির অভিযোগে 55,000 টাকা জরিমানা করা হয়। নরসিংদীতে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তেল মজুদের পর্যাপ্ত কাগজপত্র না থাকায় দুই প্রতিষ্ঠানকে 15,000 টাকা জরিমানা করা হয়। সেখানে কিছু অসঙ্গতি দেখা যায়, অসঙ্গতি দেখার পরে আমরা সেখানে যে আইনানুগ যে ব্যবস্থা আছে সেই আইনানুগ ব্যবস্থাগুলো আমরা গ্রহণ করি। বাজারের সংকট তৈরি করা যে প্রচেষ্টা আমাদের কাছে দৃশ্যমান হয়েছে, সেই কারণেই আমরা দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছি। এদিকে অবৈধভাবে ডিজেল, মোবিল ও গ্যাস সিলিন্ডার মজুত করে চড়া দামে বিক্রির অভিযোগে বরিশালের গৌর নদীতে এক ব্যবসায়ীকে 20,000 টাকা জরিমানার পর দোকান সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় 300 লিটার ডিজেল, 200 লিটার মোবিল ও গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বহুমুখী উৎসের সন্ধান ও দাম সমন্বয়ের চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে বাংলাদেশের অর্থনীতিতে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব মোকাবেলায় করণীয় শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। এ সময় দেশের জ্বালানি খাত আমদানি নির্ভর করা হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, সত্যি আসলে জ্বালানি নিরাপত্তা গড়ে তোলা এবং জ্বালানি নিরাপত্তার উপায় হচ্ছে মানে আপনাকে এনার্জি মিক্সের দিকে যেতে হবে। তার মানে এনার্জি মিক্সের ক্ষেত্রে যেতে হবে, তারপরে আপনাকে লোড পয়েন্টটা হিসাব করতে হবে যে আমি কিভাবে কোন সময় কি ধরনের এর সরবরাহ নিশ্চিত করব। তো এইগুলো যদি খেয়াল করেন, আবার আমাকে লাভ দিয়ে আপনার নবায়নযোগ্য বিদ্যুতের দিকেও যেতে পারবো না। তো আমাকে তো চিন্তা করতে হবে, আবার আমাকে বাসযোগ্য বাংলাদেশ রেখে যেতে হবে। দিনের পর দিন ভোজ্য তেলের সংকট বাজারে মিলছে না পাড়া মহল্লাতেও। ক্রেতাদের অভিযোগ, নিরুপায় হয়ে দোকান থেকে দোকানে ঘুরে কিনতে হচ্ছে বাড়তি দামে। সরবরাহ সংকটের অজুহাত খুচরা ব্যবসায়ীদের। মানববন্ধন করে ক্যাব বলছে সরকারকে প্রশ্নবিদ্ধ করতে সংকট তৈরি করছে একটি চক্র। রাজধানীর বাজারে ভোজ্য তেলের সরবরাহ কম হওয়ায় দীর্ঘ হচ্ছে সংকট। পর্যাপ্ত সরবরাহ না পাওয়ার দাবি বিক্রেতাদের, যার মাসুল গুণে বাড়তি দামে কিনতে হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। একই রকম সংকট চলতেছে, কোথাও বাজারে কোথাও আপনি মনে করেন তেল খুঁজে পাবেন না। কম ভাড়া তো লাগবে, তার কতদিন এইভাবে থাকবে, বেশি দিন ব্যবহার করব, এরকম একটা টেন্ডেন্সি মানুষের ভিতরে আছে। আমরা কোনো সময় রেটের তো বেশি বেশি না দিতেছে না, অল্প অল্প দিতেছে, এক কার্টন 2 কার্টন করে দিতেছে, এই তেলে হয় না। এই অবস্থায় বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভোজ্য তেলের বাজার অসাধু ব্যবসায়ীদের কারসাজি মুক্ত করার দাবিতে মানববন্ধন করে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব। তাদের দাবি, সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই অসাধু ব্যবসায়ীরা বাজারে তেলের সংকট তৈরি করছে। যাই তখন ভোজ্য তেল যথেষ্ট পরিমাণে দেখা যায়, দেন বাজারে যখন যাই তখন বাজারে কিন্তু ভোজ্য তেলের হচ্ছে যথেষ্ট ঘাটতি দেখা যায়। ব্যবসায়ীদের এই উদ্যোগকে আমরা মনে করি যে তারা সরকারি আইন অথবা জনগণের স্বার্থকে তোয়াক্কা করছেন না। সরকার বসছে না বসছে, সরকারকে
প্রশ্নবিদ্ধ করার জন্য একদল অসাধু ব্যবসায়ী যারা ভোজ্য তেল নিয়ে ব্যবসা করে, তারা বাজারে অলরেডি সিন্ডিকেট করে বাজার থেকে ভোজ্য তেল উদ্ধার করে দিচ্ছে। এ সময় সরকার নির্ধারিত দামে ভোজ্য তেল বিক্রি সহ সিন্ডিকেট চক্র চিহ্নিত করে আইনের সর্বোচ্চ শাস্তি সহ 6 দফা দাবি জানান ক্যাব নেতারা। এই লোক দেখানো অভিযান আপনারা বন্ধ করুন। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বগুড়া 6 ও শেরপুর 3 আসনে নির্বাচন বৃহস্পতিবার সকাল 7:30টায় ভোট শুরু হয়ে চলবে বিকেল 4টা পর্যন্ত। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। নিরাপত্তায় বিজিবির পাশাপাশি মাঠে থাকছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও। বগুড়া 6 আসনে উপনির্বাচন ও শেরপুর 3 আসনে স্থগিত থাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। বুধবার সকালে বগুড়ার সেন্ট্রাল স্কুল মাঠ থেকে 150টি কেন্দ্রে ব্যালট বাক্স, ব্যালট পেপার, অমোচনীয় কালিসহ 25 ধরনের সামগ্রী বিতরণ করা হয়। বগুড়া 6 আসনে উপনির্বাচনে বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা, জামায়াতের প্রার্থী আবিদুর রহমান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মোহাম্মদ আল আলিম তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এ আসনে জয়ী হলেও একই সঙ্গে দুটি আসনের সদস্য থাকা সংক্রান্ত বিধিনিষেধের কারণে তিনি বগুড়া 6 আসনটি ছেড়ে দেন। পরে আসনটি শূন্য ঘোষণা করে নতুন তফসিল ঘোষণা করে ইসি। আগামীকাল সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আমাদের মোট ভোটারের সংখ্যা বগুড়া 6 সদর আসনের জন্য হচ্ছে 4,54,043 জন। এর ভিতরে 3736 জন আছেন হচ্ছে পোস্টাল ব্যালটের জন্য রেজিস্ট্রেশন করা। ওনারা শুধুমাত্র পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন যদি ওনারা চান। এদিকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে স্থগিত থাকা শেরপুর 3 আসনে নির্বাচনী প্রচারণা শেষ হয় বুধবার সকাল 7টায়। পরে দুপুরে 128টি কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম দেওয়া হয় প্রিজাইডিং অফিসারদের কাছে। নিরাপত্তায় বিজিবির পাশাপাশি মাঠে থাকবে র্যাব, পুলিশ সহ আনসার বাহিনী। জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে 12 ফেব্রুয়ারি এই আসনের নির্বাচন স্থগিত করা হয়। প্রতিটি ভোট কেন্দ্রে 5 থেকে 6 জন করে পুলিশ থাকবে এবং 13 জন করে আনসার থাকবে, যেখানে পিসি থাকবে 3 জন, এপিসি থাকবে 10 জন। বগুড়া সদর উপজেলা ও শেরপুর 3 আসনের উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুত ইসি। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যে রক্তবহ জুলাইয়ের রাষ্ট্রীয় শক্তির সামনে দাঁড়িয়ে প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছিলেন, সেই আবু সাইদ হত্যা মামলার রায় বৃহস্পতিবার। দীর্ঘ শুনানি শেষে আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা প্রসিকিউশনের। ন্যায় বিচার চান আসামি পক্ষ। 2024 সালের 16 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে যান আবু সাইদ। তাকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি করে পুলিশ। গুলিতে লুটিয়ে পড়েন আবু সাইদ। তার মৃত্যুর পরই জুলাই আন্দোলন স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় আসামি করা হয় বেরোবির ভিসি হাসিবুর রশিদ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান সহ 30 জনকে। বৃহস্পতিবার এই মামলার রায় ঘোষণা করতে যাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। রায় ঘোষণা বিটিভি ও ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানানো হয়েছে। ছেলে হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির আশা আবু সাইদের পরিবার ও সহযোদ্ধাদের। 9 তারিখে এটা রায় হবে, তা আমরা আশা করি যে আমরা ন্যায় বিচার পাবো। আমার মনচিত্ত হিসেবে ওদের ঘেরে যেন ফাঁসি কাস্টমে চলে হয়। আমরা মনে করি পুলিশ এই ঘটনায় একেবারে সরাসরিভাবে জড়িত এবং তাদেরই সর্বোচ্চ বিচার আমরা কামনা করতেছি। চিফ প্রসিকিউটর বলছেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সক্ষম হয়েছেন তারা। রায়ের পরও নতুন করে কারো বিরুদ্ধে সম্পৃক্ততার প্রমাণ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এই কেসেও যদি কোনো আসামি ওরকম বিচারের সম্মুখীন না হয়, কিন্তু পরবর্তীকালে যদি আমাদের কন্টিনিউয়াস আরও তো ইনভেস্টিগেশনগুলো আছে, বা পার্টিকুলার এই ঘটনাতেও আমরা যদি দেখি যে কোনো আসামির সম্পৃক্ততা আছে বা পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ যদি পাওয়া যায়, আমরা ফর্মাল চার্জ আবার তার বিরুদ্ধেও দাখিল করতে পারবো। 30 জন আসামির বিরুদ্ধে যার যে ভূমিকা সেই অনুযায়ী এভিডেন্স তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হয়েছে এবং আমরা এটা প্রত্যাশা করি যার যে অপরাধ যেটুকুন যারা করেছে সেই অনুযায়ী তারা শাস্তি পাওয়ার যোগ্য। আসামি পক্ষের দাবি, মামলা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে প্রসিকিউশন। রেডিওগ্রাফিক টেস্ট, এক্সরে এক্সামিনেশন এবং অন্যান্য সায়েন্টিফিক টেস্টের মাধ্যমে যেটা করা কথা ছিল তা করেনি, ফলে এটা ক্লিয়ার
যে তার দেহে গুলি বা কার্তুজের কোনো অনুপরিমাণ অস্তিত্ব নাই। এই গ্রাউন্ডসগুলো দিয়ে লিখিতভাবে উপস্থাপন করে আর্গুমেন্ট করেছি, তাই আমাদের প্রত্যাশা হলো এই 3 জন আসামি বেকসুর খালাস পাইবেন। আবু সাইদ হত্যা মামলায় 6 আসামি কারাগারে থাকলেও বেরোবির ভিসি হাসিবুর রশিদ সহ 24 জন আসামি পলাতক রয়েছেন। সাবিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। জমি কেনাবেচার সময় ক্রেতাকে বাদ দিয়ে বিক্রেতার উপর কর আরোপের পরিকল্পনা করছে এনবিআর। এ সময় কর ফাঁকি দেয়া বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলছেন সংস্থাটির চেয়ারম্যান। প্রাক বাজেট আলোচনা সভায় চামড়া শিল্পের উন্নয়নের সব ধরনের আশ্বাস দেন তিনি। একটি নিজস্ব আবাসন কিংবা একখণ্ড ভূমির মালিকানা স্বপ্ন পূরণে এবার ক্রেতার পাশে দাঁড়াচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। অথবা ছোট অংশ। বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আবাসন ব্যবসায়ীদের সংগঠনের সঙ্গে প্রাক বাজেট বৈঠকে জমির কেনাবেচায় নিবন্ধন ফি ও উৎসে কর কমানোর দাবি জানানো হলে এনবিআর চেয়ারম্যান ক্রেতাকে বাদ দিয়ে বিক্রেতার উপর কর আরোপের পরিকল্পনার কথা জানায়। যে ক্যাপিটাল গেইন ট্যাক্স যেটা জমি ট্রান্সফারের থিওরিটিক্যালি এটা দেওয়ার কথা বিক্রেতা, যিনি লাভ করেছেন জমি বিক্রি থেকে উনি ট্যাক্স দিবেন, অথচ আপনারা এটা চাপিয়ে দিচ্ছেন হচ্ছে বায়ারদের উপরে। একই বৈঠকে চামড়া শিল্পের উৎসে কর 3% থেকে কমানোর দাবি জানায় ব্যবসায়ীরা। কুরবানির ঈদে এটা বাল্ক পরিমাণ চামড়া সংগৃহীত হয়, তখন তো ট্যাক্স দেওয়ার সুযোগটা থাকে না। তো এই বিষয়টা আপনি বলছিলেন বিবেচনা করবেন, অন্য যে এগ্রিকালচার প্রোডাক্ট আছে এর সঙ্গে অ্যাড করবেন। জবাবে এই শিল্পের উন্নয়নে সব ধরনের সহায়তার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। এটা আমরা আরো ব্রডার, আরো বড় রিলিফ দেওয়ার চেষ্টা করতেছি এটাকে, ঠিক আছে? শুধু এটা না, এটাকে টোটালি ট্যাক্স কাটা থেকে বাইরে রাখা যায় কিনা সেই চেষ্টা আমাদের আছে। যৌথ এই সভায় আবাসন, চামড়া, সিরামিক শিল্প সহ 14টি খাতের ব্যবসায়ী সংগঠনের নেতারা তাদের দাবি তুলে ধরেন। তোফাজ্জল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঢাকার সন্ত্রাসীদের হাতে পৌঁছে গেছে গুপ্তস্ত্র পেনগান। সম্প্রতি কোতোয়ালিতে যুবদল সদস্যকে গুলির ঘটনায় ব্যবহৃত কলম আকৃতির বিশেষ পিস্তল, এর সঙ্গে জড়িত সোহেল ওরফে কাল্লু সহ 2 জনকে গ্রেপ্তারের পর উদ্ধার হয়েছে অস্ত্রটি। কিভাবে অস্ত্রটি দেশে ঢুকলো তা অনুসন্ধান করছেন গোয়েন্দারা। বিস্তারিত থাকছে মাসুদুর রহমানের রিপোর্টে। প্রাণঘাতী গুপ্ত অস্ত্র পেনগান, দেখতে কলমের মতো মনে হলেও আসলে অত্যাধুনিক পিস্তল। বিশেষ এই আগ্নেয়াস্ত্র পৌঁছে গেছে দেশের সন্ত্রাসীদের হাতে। বিশ্বের বিভিন্ন দেশে হাই প্রোফাইল টার্গেট কিলার ও সিক্রেট এজেন্টরা সবার চোখ ফাঁকি দিতে যে গান ব্যবহার করে, সেই গান বাংলাদেশে কিভাবে আসলো এটি জানতে হলে আমাদের ফিরতে হবে গত 3 এপ্রিল। সেদিন কোতোয়ালি থানা যুবদলের সদস্য রাসেলকে পুরান ঢাকার প্রসন্ন পোদ্দার লেনে ডেকে নিয়ে বুকে গুলি করে সাইমন। তার সঙ্গে ছিল আরো কয়েকজন। চিকিৎসাধীন রাসেলের অভিযোগ, দোকান নিয়ে দ্বন্দ্বে তাকে হত্যা করতেই গুলি করা হয়। নাজিম ভাই পক্ষে কথা বলছি দেখে মনে হয় কাজটা করছে সাইমন। শুটার সাইমনের পর ধরা পড়ে সোহেল ওরফে কাল্লু। আসামিসহ কোতোয়ালিতে অস্ত্র উদ্ধারে অভিযান নামে গোয়েন্দা পুলিশ। কাল্লুর বাসার টেবিলের ড্রয়ার থেকে বের করা হয় সিগারেটের প্যাকেট। পাওয়া যায় পলিথিনে মোড়ানো 5টি টুকরো, সেগুলো জোড়া লাগিয়ে তৈরি হয় পেনগান। এটার পিছনে আমাদের আগ্রহটা বেশি ছিল, যেটার রুট কোথা থেকে এই অস্ত্রটা আসে সেটি খুঁজে বের করা আমাদের প্রয়োজন। ডিবি বলছে 80,000 টাকা দিয়ে পেনগানটি কেনে পেশাদার কিলার কাল্লু। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গুপ্ত অস্ত্রটি ব্যবহার করে নানা অপরাধে জড়িত সে। কোথা থেকে এই অস্ত্রটি সে সংগ্রহ করেছে, অথবা সে নিজে ক্রয় করে এই অস্ত্রটি এনেছে কিনা, অথবা কারো কাছ থেকে ধার করে এনেছে কিনা, সেই সমস্ত তথ্য আমরা বের করার চেষ্টা করব। প্রতিবেশী দেশে তৈরি পেনগান বাংলাদেশে কিভাবে ঢুকলো সে অনুসন্ধানে নেমেছে গোয়েন্দা পুলিশ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নবায়নযোগ্য জ্বালানি, কার্বন ট্রেডিং, জলবায়ু, পরিবেশ ও বনায়ন সহ বিভিন্ন বিষয়ে একসঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ ও ভারত। ভারতের মাধ্যমে নেপাল থেকে অতিরিক্ত জলবিদ্যুৎ আমদানির সক্ষমতা বাড়াতে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। এদিকে বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি ও কার্বন ট্রেডিং বিষয়ে ভারতের অভিজ্ঞতা কাজে লাগানোর কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এ সময় তারা উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন।
And as we are exploring areas of cooperation based on our national priorities, environment and climate change naturally appears very high in that priority. So there were many areas which are common to our interest, climate change, energy transition, renewable energy. We discussed also in detail about carbon trading system, how we can work together in the renewable energy capacity building for Bangladesh. নেপাল আরো বেশি করে আমাদের কাছে বিক্রি করতে চায়, কিন্তু সেটা তো ইন্ডিয়ার মাধ্যমে আসতে হবে। তো ট্রান্সমিশন লাইনের ইস্যুটা আছে। ওরা অলরেডি কার্বন ট্রেডিংটা ইন্টারন্যাশনালি খুব ভালো করতেছে। আমরা এখনো ফ্রেমওয়ার্কও ঠিকমতো করতে পারিনি। তো যদি ওদেরটা আমরা ফলো করতে পারি। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংঘর্ষের ঘটনায় 6 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এছাড়া সংঘর্ষে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে চিকিৎসকদের সংঘর্ষের পর প্রশাসনের আশ্বাসে স্বাভাবিক হয় জরুরি বিভাগের সেবা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুধবার বিকেলে হঠাৎই উত্তপ্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কর্তব্যরত চিকিৎসকদের বাকবিতণ্ডা এক পর্যায়ে রূপ নেয় সংঘর্ষে। পরিস্থিতির অবনতি ঘটলে মোতায়েন করা হয় পুলিশ। সংঘর্ষের ঘটনায় একে অন্যকে দায়ী করে দুপক্ষ। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী চিকিৎসা নিতে বিকেলে জরুরি বিভাগে আসেন। তার চিকিৎসাপত্র লিখে দেয়া হয়, তবে সরকারি ওষুধ সরবরাহ না থাকায় তাদেরকে বাইরে থেকে ওষুধ কিনতে বলা হয়। এ নিয়ে বাকবিতণ্ডায় চিকিৎসক ও শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। কোনো দোকানে পায় নাই, না পাওয়ার কারণে ওই ঢাবির রেস্টুরেন্টরা তারা বলে কেন আপনারা ইনজেকশন দিচ্ছেন, এইটা বইলেই তারা মারছে ডাক্তারদের। আমি ঘটনা তখনও পর্যন্ত পুরোপুরি বুঝি নাই। তারপরে আনসাররা ওদের সরানোর পরে 5 থেকে 7 মিনিট পরে এরা আরো 15টা এই স্টুডেন্ট আইসা আমারে টান দিয়ে এই আনসারদের সামনে আনসারদের সহ টান দিয়ে নিছে এবং আমাদের পর আক্রমণ করছে। এদিকে চিকিৎসকদের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এখান থেকে এমন একটা ওষুধ দিছে, পুরা এই পাশে যতগুলা ফার্মেসি আছে সবগুলাতে খুঁজছে, কোথাও এই ওষুধ পায় নাই। তো এখানে আসছে, ভাই আপনারা যে ওষুধটা দিচ্ছেন এটা তো কোথাও নাই, এটা আমি কিভাবে নিব? বলছে এই ওষুধটার কোম্পানিটা আমাকে চেঞ্জ করে দেন, সেম ওষুধই দেন, জাস্ট একটু কোম্পানিটা চেঞ্জ করে দেন। এই যে কথাটা বলছে তখনই ওরা অতর্কিত হামলা চালাইছে। 3-4 জন ডাক্তার কিন্তু এটা স্কেলের মতো, যেটা কোনো একটা রডের চেয়ে কম না এবং অত্যন্ত শক্ত। এবং আপনারা ভিতরে দেখতে পেয়েছেন যে অনেকগুলো অস্ত্র এবং দেশীয় অস্ত্র রয়েছে, লাঠিসোঁটা তো রয়েছেই। তারা সেই অস্ত্র দিয়ে একটা রুমের মধ্যে নিয়ে গিয়ে একটা শিক্ষার্থীকে তারা কিভাবে বেধম মারধর করে। যে ডাক্তার ইন্টার্ন ডাক্তার, সেই ডাক্তারটা ওই ওষুধটা তো চেঞ্জ করেই না, বরং তার উপর হামলা চালায়। এ ঘটনার কিছুক্ষণ পরই বন্ধ হয়ে যায় হাসপাতালের জরুরি বিভাগ সহ বেশ কয়েকটি স্বাস্থ্য সেবা। চিকিৎসা সেবা বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন রোগীরা। অনেকেই ফিরে যান কাঙ্ক্ষিত সেবা না পেয়ে। এখন এই পাশ দিয়ে যদি যাওয়া যায় দেখতে হবে, কারণ আমাদের যদি জরুরি বিভাগ হতো সরাসরি আমরা ঢুকতে পারতাম। এখন এই পাশ থেকে কতটা আমরা সমস্যার সম্মুখীন হবো সেটা আমরা বলতে পারি না এখনো পর্যন্ত। রোগী আইতেছে, রোগী সব ফেরত যাইতেছে, রোগী কোনো ট্রিটমেন্ট হইতেছে না, ডাক্তার নাই ভিতরে। জরুরি বিভাগও বন্ধ, একটা তালা মেরে দিছে। টিকিট কাউন্টারে কোনো ডাক্তার নেই, দোতলায় গেছে 215, তো ওখানেও বের করে দিছে, ডাক্তার নেই। এখন রোগীর অবস্থা সিরিয়াস। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদ। বৈঠকে বসেন ঢাকা মেডিকেল কলেজ প্রশাসন ও শিক্ষার্থীদের সঙ্গে। বৈঠক শেষে তদন্ত কমিটি গঠন ও প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। আমরা বসে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এই ঘটনার জন্য যারা দায়ী সেই ব্যক্তিদের চিহ্নিত করার জন্য আমরা 6 সদস্যের একটা কমিটি গঠন করেছি। আমাদের ডিন, ঢাকা ইউনিভার্সিটির মেডিকেল ফ্যাকাল্টির যিনি ডিন, ওনার নেতৃত্বে আমরা 6 সদস্যের একটা কমিটি গঠন করেছি। সকল বিভাগই চালু থাকবে। আমরা তাদেরকে অনুরোধ করেছি যে আমরা এই কমিটির কাজ করা বা এই ফলাফলটা পাওয়া পর্যন্ত যেন রোগী চিকিৎসায় কোনো রকম কোনো ঘাটতি না হয়। পরিচালকের আশ্বাসের পর স্বাভাবিক হতে শুরু করে চিকিৎসা সেবা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পোস্তগোলায় বিপুল পরিমাণ ওএমএস ও টিসিবি পণ্য জব্দ করেছে র্যাব। পণ্য বোঝাই ট্রাক ও ড্রাইভারকে আটক করা গেলেও হদিস মেলেনি গুদাম মালিকের। অপরাধীদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে র্যাব।
অবৈধভাবে গুদামঘরে এভাবেই মজুত রাখা হয়েছে খাদ্য অধিদপ্তরের সিলমারা বিপুল পরিমাণ ওএমএস ও টিসিবি পণ্য। বুধবার সন্ধ্যায় রাজধানীর পোস্তগোলার ব্যক্তি মালিকানাধীন 2টি খাদ্য গুদামে অভিযান চালায় র্যাব 4। অভিযানে বিপুল পরিমাণ ওএমএস ও টিসিবি পণ্য জব্দ করে র্যাব। এ সময় চালক সহ পণ্য বোঝাই ট্রাক হেফাজতে নেওয়া হয়। র্যাব বলছে মাসখানেক ধরেই গুদামে অবৈধভাবে এসব পণ্য মজুত করা হচ্ছিল। সরকার যেটা বিক্রি করছে কিছুটা কম দামে সব ভর্তুকি দিয়ে, তো সেই সকল পণ্য আমরা জানতে পারলাম যে কিছু অসাধু ব্যবসায়ী তারা ডিলারের পরিচয়ে বা ডিলার নামধারী কিছু অসাধু ব্যবসায়ী তারা গোপনে আমাদের এই টিসিবির পণ্য তারা মজুত করছে। চাউল পেয়েছি আমরা 1705 বস্তা, আটা আনুমানিক 500 বস্তা। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মোড়ক পরিবর্তন করে এসব পণ্য বাজারজাত করে আসছিল অপরাধীরা। মোড়ক পরিবর্তন করা হচ্ছে এবং যে কারণে আমরা এখানে একটা মোবাইল কোর্ট পরিচালনা করেছি। এইখানে কোনো মালিককে আমরা পাইনি, যে কারণে আমরা কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলা কিংবা কোনো কারাদণ্ড দিতে পারিনি, যে কারণে আমরা এখানে বিশেষ ক্ষমতা আইন বলে নিয়মিত মামলা দায়ের করছি এবং প্রোডাক্টগুলো আমরা এখান থেকে জব্দ করে নিব। ভেজাল ও অনুমোদনবিহীন পণ্য সরবরাহ ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় র্যাব। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। বাফা পরিচালনা পর্ষদ নির্বাচন উপলক্ষে সম্মিলিত ফোরামের ইশতেহার ঘোষণা হয়েছে। রাজধানীর একটি হোটেলে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন প্যানেলটির নেতারা। ঢাকার হোটেল শেরাটনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মিলিত ফোরামের প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী কবির আহমেদ। তিনি বলেন, বাফার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করবে তাদের প্যানেল। ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি নৈশভোজ ও সাংস্কৃতিক আয়োজন করা হয়। দেশের বাইরের খবর। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 254 জন নিহত হয়েছেন, আহত 8 শতাধিক। দেশটির রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে এই হামলা চালানো হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়েছেন, ইরানের সাথে যুদ্ধবিরতি হলেও হিজবুল্লাহর উপর হামলা থামবে না। হোয়াইট হাউসও দাবি করছে, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়। এদিকে লেবাননে হামলার জেরে ইরান হরমুজ প্রণালী বন্ধ করছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি চুক্তির কয়েক ঘন্টা যেতে না যেতেই লেবাননে ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। রাজধানী বৈরুত, দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলে হামলায় বহু মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। লেবাননের পার্লামেন্ট স্পিকার এটিকে পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছেন। যুদ্ধবিরতির মধ্যে হামলা হয়েছে ইরানেও। বুধবার দেশটির ইস্পাহান ও কেরমান শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর পরপরই সেখানকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। এই হামলার ঘটনাকে যুদ্ধবিরতির চরম লঙ্ঘন বলে দাবি করছে তেহরান, যদিও যুক্তরাষ্ট্র বা ইসরায়েল এই হামলার বিষয়টি নিশ্চিত করেনি। এমন পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু তার আক্রমণাত্মক অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। এক ভিডিও বার্তায় তিনি সাফ জানান, ইরানের সাথে যুদ্ধবিরতি হলেও হিজবুল্লাহর উপর হামলা থামবে না। তবে যুদ্ধবিরতি নিয়ে ঘরের মাঠে তীব্র সমালোচনার মুখেও পড়েছেন তিনি। বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ এই যুদ্ধবিরতিকে কূটনৈতিক বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, নেতানিয়াহু কৌশলগতভাবে চরম ব্যর্থ হয়েছেন। চলমান অভিযান থেকে তিনি কোনো লক্ষ্যই পূরণ করতে পারেননি বলেও অভিযোগ লাপিদের। এদিকে লেবাননে ইসরায়েলি হামলার জেরে হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিয়েছে বলে দাবি করেছে দেশটির গণমাধ্যম। একই সঙ্গে নেতানিয়াহুর হুঁশিয়ারির কড়া জবাব দিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, শত্রুরা সামান্য ভুল করলে তারা পূর্ণমাত্রার প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রকে হয় পূর্ণ যুদ্ধবিরতি নয়তো ইসরায়েলের মাধ্যমে প্রক্সি যুদ্ধ যে কোনো একটি পথ বেছে নিতে হবে। এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউস জানিয়েছে, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়। এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে পূর্ণ সমন্বয় রয়েছে বলে জানান প্রেস সচিব ক্যারোলাইন লেভিট। তবে ভবিষ্যতে লেবাননকেও যুদ্ধবিরতির আওতায় আনা হবে কিনা তা নিয়ে আলোচনা চলতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ভারতের 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যে 2টি রাজ্যে ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট গ্রহণ বৃহস্পতিবার। 3টির মধ্যে আসাম ও পুদুচেরি বিজেপি শাসিত, বাকি কেরালা বামের দখলে। তামিলনাড়ুতে 1 দফায় ভোট হলেও পশ্চিমবঙ্গে হচ্ছে 2 দফায়। তবে সব রাজ্যকে ছাপিয়ে
তুমুল আলোচনায় কেন্দ্রবিন্দু পশ্চিমবঙ্গ। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি চলছে জোরে সোরে। একদিকে সুষ্ঠু ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন, অন্যদিকে রাজনৈতিক দলগুলোও আটঘাট বেঁধে নেমেছে প্রচারণায়। বিজেপি শাসিত আসাম, পুদুচেরি ও বাম শাসিত কেরল রাজ্যের বিধানসভা ভোট বৃহস্পতিবার। এই 3 রাজ্য ছাড়াও আগামী 23 ও 29 এপ্রিল পশ্চিমবঙ্গে এবং 23 এপ্রিল তামিলনাড়ুতে বিধানসভা ভোট গ্রহণ হবে। 18 কোটি ভোটার এই রাজ্যগুলোতে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে আসামে 2.5 কোটি, কেরলে 2 কোটি 26 লাখ আর পুদুচেরিতে প্রায় 10 লাখ ভোটার রয়েছেন। 23 এপ্রিল তামিলনাড়ুতে 5 কোটি 67 লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলেও পশ্চিমবঙ্গে 6 কোটি 77 লাখ ভোটারের মধ্যে এখনও চূড়ান্তভাবে বলা যাচ্ছে না তাদের মধ্যে ঠিক কতজন ভোট দিতে পারবেন। ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ যে 12টি রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধনী চালিয়েছে তার মধ্যে শুধু পশ্চিমবঙ্গের তালিকায় এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। রাজ্যের শাসক দল সহ বিজেপি বিরোধী প্রায় সব রাজনৈতিক দল নাম বাদ যাওয়ার পেছনে বিজেপিকে সুবিধা করে দেওয়ার রাজনীতি দেখছেন। অনেকের বৈধ কাগজপত্র থাকলেও তালিকায় নাম তোলা হয়নি, যার জন্য খোদ দেশের শীর্ষ আদালতের হস্তক্ষেপ করতে হয়েছে। বাংলা জয় করে দিল্লি জয় করব। তৃণমূল কংগ্রেস শুরু থেকেই নির্বাচনের এমন উদ্যোগের কড়া সমালোচনা করলেও রাজ্যের বিরোধী ও কেন্দ্রের শাসক বিজেপি শুরু থেকেই কমিশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না, তার জন্য আমরা আইনত লড়াই করছি, প্রয়োজনে আবার লড়াই করব। আমাদের দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা প্রথম দিন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত আমরা বলে যাব, কোনো বৈধ ভোটারের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া যাবে না। যে চক্রান্ত এখানে চলছে এবং বিজেপির কথাই যেভাবে কমিশন চলছে সেটা হতে পারে না। যে ভারতীয় তার নাম উঠবে, ট্রাইব্যুনালে আবেদন করবে। সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে, এবার না দিতে পারলে পরের বার দেবে। কিন্তু ঝাড়াই বাছাই হয়ে যাওয়া উচিত, বাংলাদেশি মুসলিমের নাম থাকবে না। 29 এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার 142 আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বুধবারই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এদিনই মনোনয়ন জমা দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ কলকাতার ভবানীপুর থেকে লড়ছেন মমতা। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মমতার বিরুদ্ধে লড়ছেন। নন্দীগ্রাম থেকেও লড়ছেন শুভেন্দু অধিকারী। 2021 সালে নন্দীগ্রামে শুভেন্দুর কাছে হেরেছিলেন মমতা। ফলে এবারের সবচেয়ে আলোচিত কেন্দ্রে ভবানীপুরের দিকেই সবার নজর। সবার হয়ে আপনাদের কাছে আশীর্বাদ। সময় সংবাদ, পশ্চিমবঙ্গ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাবা ছেলে সহ 3 বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যার নিউ ইয়র্কের আলবানিতে কলম্বিয়া কাউন্টির ক্লেভরেক এলাকায় 2টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারান 29 বছর বয়সী নাজমুল রুবেল, তার বাবা মোহাম্মদ হিরামন এবং অপর এক বাংলাদেশি। গুরুতর আহত অবস্থায় নাজমুলের বড় বোন ও তার 1 বছরের শিশুকন্যাকে আলবেনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জুলিয়া রিচি নামে এক নারীরও মৃত্যু হয়েছে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। বাবা, মা, বোন ও ভাগ্নিসহ নিউ ইয়র্ক শহরের ব্রঙ্কসে বাস করতেন বাংলাদেশি তরুণ নাজমুল রুবেল। কিছুদিন আগে আলবানিতে বাড়ি ও রেস্তোরাঁ কিনেছিলেন, শুরু করেছিলেন নতুন জীবন। স্থানীয় সময় সোমবার নিজের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান দেখাতে পরিবারের সবাইকে নিয়ে আলবানির উদ্দেশ্যে রওনা হন। পথে কলম্বিয়া কাউন্টির ক্লেভরেক এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় পড়ে তাদের প্রিয়াস গাড়িটি। তাদের গাড়ির সঙ্গে অপর একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন বাবা মোহাম্মদ হিরামন। মাত্র 29 বছর বয়সে জীবন প্রদীপ নিভে যায় রুবেলের। গাড়িতে থাকা রুবেলের বন্ধু 25 বছরের ফাহিম হালিমও নিহত হন। মারাত্মক আহত হন বড় বোন ফাতিমা আক্তার রত্না ও তার 1 বছরের শিশুকন্যা। তাদের অবস্থা আশঙ্কাজনক। অন্য একটি গাড়িতে থাকায় বেঁচে যান রুবেলের মা ও পরিবারের অন্য সদস্যরা। ওভারটেক করতে গেছিল, সামনের গাড়ি হয়তো তাকে ওই সুযোগটা দেয় নাই। পরবর্তীতে ওই সুযোগ না পাওয়াতে অপোজিট সাইডের গাড়ি এসে তাকে মাইরা দিয়েছে। বড় ছেলে নাজমুল রুবেল এবং তার বন্ধু, তারা 3 জন অন দ্য স্পট ডেড। আর রুবেলের বড় বোন এবং তার ভাগ্নি
গুরুতর অবস্থায় আইসিইউতে আছে। দুর্ঘটনা কবলিত অপর গাড়িটির যাত্রী ৬২ বছর বয়সী নারী জুলিয়া রিচিও নিহত হয়েছেন। আহত হয়েছেন ব্রুকলিনের বাসিন্দা অপর এক তরুণ। নিহত বাংলাদেশিদের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। নিহত রুবেল পড়াশোনা করেছেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার বিভাগে, ছিলেন ১৬ ব্যাচের ছাত্র। বছর দুয়েক আগে বাংলাদেশে গিয়ে বিয়ে করেছিলেন রুবেল। সংসার শুরুর সব প্রস্তুতিও নিয়েছিলেন, কিন্তু যুক্তরাষ্ট্রে স্ত্রীকে আনার আগেই ভাগ্য কেড়ে নিল তরুণ তাজা প্রাণ, সেই সঙ্গে একই পরিবারের ২ সদস্যকেও। এ ঘটনায় শোকাহত প্রবাসীরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। কানাডার টরন্টোতে হয়ে গেল যুবদলের মিলন মেলা। সাবেক ছাত্রদল আর বর্তমান যুবদলের এক ঝাঁক নেতাকর্মীরা মিলিত হয় কানাডার টরন্টোতে ঈদ পুনর্মিলনে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কানাডা শাখা। অনুষ্ঠানে বক্তারা গত ১.৫ যুগেরও বেশি সময় ধরে পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে নিজেদের ওপর অমানবিক নির্যাতনের কথা তুলে ধরার পাশাপাশি জুলাই আন্দোলনে নেতাকর্মীদের অবদানের কথাও তুলে ধরেন। আবারও গণমাধ্যমের প্রশ্ন এড়িয়ে গেলেন বিসিবির নবগঠিত অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। বুধবারের বোর্ড সভা শেষে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন কক্ষ ত্যাগ করেন সাবেক এই ক্রিকেটার। দ্বিতীয় সভায় কার্যনির্বাহী কমিটি বন্টন করা হয়েছে, বাড়ানো হয়েছে ঘরোয়া ক্রিকেটারদের বেতন। বিদ্যুৎ সাশ্রয়ে নিউজিল্যান্ড সিরিজের সূচি বদলাতে যাচ্ছে বিসিবি। আমরা একটু নতুন জিনিস করি না ভাইয়া, দরকারটা কি? যেটা বলার তো ওটা শুনে নিচ্ছি। থ্যাংক ইউ। কেবল নামেই সংবাদ সম্মেলন, কাজের বেলায় এটা স্রেফ বিবৃতি পর্ব। নিজেদের সিদ্ধান্ত জানিয়েই তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে গেলেন তামিম ইকবাল। টানা দ্বিতীয় দিন এমন কাণ্ড বিসিবি অ্যাডহক কমিটি প্রধানের। সাংবাদিকদের অনুরোধ সত্ত্বেও কোনো প্রশ্ন করার সুযোগ দেননি। সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে জানিয়ে দেয়া হয় বিভাগ বন্টনের হিসেব। ঘণ্টা দেড়েকের বৈঠকে ৭ জন সশরীরে আর ভার্চুয়ালি যুক্ত হন ৪ জন। তবে স্ট্যান্ডিং কমিটি বন্টনে এদিন ফাঁকা রাখা হয়েছে গুরুত্বপূর্ণ ক্রিকেট অপারেশনস বিভাগ। ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে মুখপাত্রের দায়িত্ব ছেড়েছেন তানজিল চৌধুরী। উনি আমাকে পার্সোনালি একটু রিকোয়েস্ট করেছেন যে আমি হয়তোবা সবসময় সময় দিতে পারবো না, তো আমার জায়গায় যদি আরেকজনকে নিয়োগ করা হয়। ফিন্যান্স আর টেন্ডার অ্যান্ড পারচেস কমিটি নিয়ে আগ্রহ ছিল সবচেয়ে বেশি, যার কোনোটাই নিজের কাছে রাখেননি তামিম। আর্থিক হিসেব সামলাবেন ইসরাফিল খসরু, কেনাকাটার দায়িত্বে সায়েদ ইব্রাহিম আহমেদ, বিপিএল আর গেম ডেভেলপমেন্টে ফাহিম সিনহা, গ্রাউন্ডসের দায়িত্বে রফিকুল ইসলাম বাবু। চলমান যুদ্ধের প্রভাব পড়ছে ক্রিকেট মাঠেও। নিউজিল্যান্ড সিরিজে বিদ্যুৎ সাশ্রয়ে সূচি পরিবর্তন করার সিদ্ধান্ত অ্যাডহক কমিটির। একদিনের ম্যাচগুলো শুরু হবে সকালে, টি-20 শেষ করা হবে রাতের আগেই। বাংলাদেশ সরকার এনকারেজ করছে যে আমরা যতটুক ইলেকট্রিসিটি সেভ করতে পারি, যতটুক এদিকে আমরা সবাই মিলে অ্যাজ আ নেশন যতটুকু হেল্প করতে পারি, সো এইগুলা চিন্তা মাথায় রেখে আমাদের নিউজিল্যান্ডের ম্যাচের টাইমিং আমরা চেঞ্জ করছি। সিদ্ধান্ত এসেছে ঘরোয়া ক্রিকেটের বেতন কাঠামো নিয়ে। নারী আর পুরুষ দুই বিভাগেই পারিশ্রমিক বাড়ানো হয়েছে উল্লেখযোগ্য হারে। ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের বেতন বাড়ছে। এনসিএল লঙ্গার ভার্সনের ম্যাচ ফি ৭০,০০০ থেকে বেড়ে ১ লাখ টাকা করার সিদ্ধান্ত। বেতন বাড়ছে জাতীয় দলের বাইরে থাকা ৩৫ নারী ক্রিকেটারদেরও। পুরুষদের মতো তাদেরও ম্যাচ ফি বাড়িয়েছেন তামিম ইকবাল। এদিকে দ্রুতই অচল অবস্থা কাটতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের। ঢাকা লিগের ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুতই মাঠে ক্রিকেট ফেরানোর প্রত্যাশা জানিয়েছেন তামিম ইকবাল। ইমিডিয়েটলি প্রত্যেকটা টিমের সাথে বসবো প্রিমিয়ার লিগের, আর ওনাদের সাথে ডিসকাশন করে যত দ্রুত দল বদলের ডেট আমরা দিয়ে দিতে পারি আর খেলাটা মাঠে শুরু করে দিতে পারি, এটাই আমাদের টার্গেট। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সাবেক ক্রীড়া উপদেষ্টা ক্ষমতার অপব্যবহার করে একতরফাভাবে যে বিসিবি গঠন করেছিল, বর্তমান সরকার সেই অনিয়মের তদন্ত করে নিয়ম মাফিক ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটি গঠন করেছে। সংসদ অধিবেশনে এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিরোধী দলীয় সদস্য হাসান আবদুল্লাহ বিসিবির অ্যাডহক কমিটিকে বাবার দোয়া কমিটি বলে মন্তব্য করলে এর প্রেক্ষিতে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের আলোচিত ক্রীড়া ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমিনুল ইসলাম বুলবুলের কমিটি ভেঙে তামিম ইকবাল বসেছেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ আসনে। শুধু দেশেই নয়, মঙ্গলবার দিনভর এ নিয়ে আলোচনা হয় বিশ্বব্যাপী।
ক্রিকেট বোর্ডের নতুন কমিটি নিয়ে আলোচনা হয়েছে সংসদেও। গেল বিসিবি নির্বাচনে অনিয়ম দেখিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ বোর্ড ভেঙে দেওয়ার পরদিনই সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যের বক্তব্যে উত্তপ্ত জাতীয় সংসদ। মোট 24টি অনিয়মের ব্যাখ্যা দিয়ে আমিনুল ইসলামের বোর্ড বিলুপ্ত ঘোষণা করে এনএসসি, যেই রিপোর্ট পাঠানো হয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছেও। একই সঙ্গে তামিম ইকবালকে প্রধান করে 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে দেয় দেশীয় ক্রীড়ার নিয়ন্ত্রক সংস্থা। তবে সংসদ অধিবেশনে এই বোর্ডকেই বাবার দোয়া কমিটি বলে মন্তব্য করেন বিরোধী দলীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নাই, এটা হয়ে গেছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। গেল বিসিবি নির্বাচন অন্তর্বর্তী সরকারের সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া প্রভাবিত করেছেন এই অভিযোগ পুরনো। এজন্য নির্বাচনে অংশ নেয়া থেকে বিরত থাকে প্রথম বিভাগের 50টি ক্লাব। এছাড়াও সরে যান অনেক ক্রিকেট সংগঠক। তবে এনএসসির এই অ্যাডহক কমিটিতে ফিরেছেন তাদের অনেকেই, বিশেষ করে তামিম ইকবালের মতো আন্তর্জাতিক মানের ক্রিকেটার সভাপতি হওয়ায় এই বোর্ড নিয়ে নেতিবাচক কথা বলার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আমরা এখানে কোনো বাপের দোয়া মায়ের দোয়া করি না। এখন এতদিন পর্যন্ত শুনতাম মায়ের দোয়া পরিবহন আছে, আজকে মাননীয় সদস্যের কল্যাণে দেখলাম বাপের দোয়া কমিটিও আছে। বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ইন্টারিম গভর্নমেন্টের সময় তৎকালীন ক্রীড়া উপদেষ্টা ক্ষমতার প্রয়োগ করে সারা বাংলাদেশে জেলা কমিটিগুলোকে প্রভাবিত করে সেভাবে নিয়ে বাংলাদেশে যেগুলো রেজিস্টার্ড ক্লাব ছিল তাদের তাদেরকে প্রভাবিত করে সরকারি ক্ষমতার প্রয়োগ করে এবং হাইকোর্টে যে রিটটা দাখিল করা হয়েছিল সেটা হার্ড না করে পেন্ডিং রেখে তার প্রেক্ষিতে বর্তমান গণতান্ত্রিক সরকার মাননীয় ক্রীড়ামন্ত্রীর নেতৃত্বে তিনি একটা ইনকোয়ারি বোর্ড করে দিলেন কি কি অনিয়ম হয়েছে না হয়েছে ফাইন্ড আউট করার জন্য। সেই তদন্ত কমিটি রিপোর্ট প্রদান করার পরে তারা ডিক্লেয়ার করলো এখানে যথেষ্ট অনিয়ম হয়েছে, তারপরে সেটা ডিজলভ হয়েছে। ডিজলভ হওয়ার একটা ক্রিকেট কন্ট্রোল বোর্ড হয়েছে। আগামী 3 মাসের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করাই হবে বিসিবির বর্তমান কমিটির প্রধান দায়িত্ব। পাশাপাশি সম্প্রতি দেশের ক্রিকেট যে তার সুনাম হারিয়েছে সেটা ফিরিয়ে আনতেও বোর্ড কাজ করে যাবে বলে জানান তামিম ইকবাল। দ্রুতভাবে আমরা এই জিনিসটা এসএম ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, অনলাইন প্রচারণাও নিষেধাজ্ঞা, সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিল পাস, জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি দিল সংসদ। হাদির খুনিদের ফেরত দেবে দিল্লি, শেখ হাসিনাকেও হস্তান্তরের অনুরোধ ঢাকার। হরিলুর জয়শঙ্কর বৈঠক, দ্রুতই বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা সহজ করার আশ্বাস। এবং হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় আরও 10 শিশুর মৃত্যু, আক্রান্ত প্রায় 1,500। হাসপাতালে বেড়েই চলছে রোগীর চাপ, 2 সপ্তাহ হয়ে গিয়ে সারা দেশে টিকাদান শুরু 20 এপ্রিল। এই ছিল প্রবাসী সময়, সঙ্গেই থাকুন সময়ের।